সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাসন বা কারাবাস দমিয়ে রাখতে পারেনি যেসব নেতাদের। নির্বাসন বা কারাবাস কোনো নেতারই রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাসে এটাই প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার তারেক রহমানের বর্ণাঢ্য স্বদেশ প্রত্যাবর্তনে তা আবারও প্রমাণিত হলো। এমন কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার ইতিহাস নজির হয়ে আছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গে থাকুন। এবারে জানাবো ভারত জুড়ে বড়দিন এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর হিন্দুত্ববাদীদের হামলা, নীরব মোদী সরকার। এদিকে বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত, বললেন ডাক্তার শফিকুর রহমান। জানাবো রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে 2 অগ্নিকাণ্ড, পুড়ল স্বাস্থ্যকেন্দ্র। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত। নির্বাসন বা কারাবাস দমিয়ে রাখতে পারেনি যেসব নেতাদের। নির্বাসন বা কারাবাস কোনো নেতার জন্য রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাসে এটিই প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার তারেক রহমান বর্ণাঢ্য স্বদেশ প্রত্যাবর্তনে তা আবারও প্রমাণিত হলো। এমন কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ইতিহাসে নজির হয়ে আছেন। দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে দেশের মাটিতে তারেক রহমানকে লাখো লাখো মানুষের জনসমুদ্রে অকৃত্রিম ভালোবাসায় বরণের ইতিহাস সৃষ্টি করেছে। এটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যা পেল। এই দীর্ঘ নির্বাসিত জীবনে থেকেও নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করবার পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এবং 24 জুলাই আন্দোলনেও ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদান। সেখানে বসেই দলের পক্ষ থেকে দেশের জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছিল প্রাণচাঞ্চল্য। 2007 সালের 11 জানুয়ারি তথা 1/11 জরুরি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তারের পর তারেক রহমানের নির্যাতন এবং হয়রানির শিকার হন। নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা নিয়ে প্রায় 17 বছর তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। 25 ডিসেম্বর তার প্রত্যাবর্তনে দেশের ইতিহাসের দিনটি ছিল একটি অন্যতম দিন। তার ফেরার মুহূর্তে তার ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ছবি যুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। 1/11 পর তত্ত্বাবধায়ক সরকার সময় মইনুল রোডের বাসা থেকে 2007 সালের 7 মার্চ বিএনপি তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তারপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন। ওই বছর 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিপীড়নের বর্ণনা তুলে ধরেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3রা সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এসব মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি যুক্ত হন। দীর্ঘ 17 বছরের অপেক্ষার শেষে বৃহস্পতিবার জন্মভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে তারেক রহমান সেখানে উপস্থিত বিএনপি নেতাদের সাথে আলিঙ্গন এবং কুশল বিনিময় করেন। এছাড়া বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে মাটি স্পর্শ করে এক মুঠো মাটি হাতে নেন তারেক রহমান। এরপর বুলেট প্রুফ গাড়ি বাদ দিয়ে সবার আগে বাংলাদেশ খচিত লাল সবুজ রঙের একটি বাসে চড়ে পূর্বাচলে 300 ফিটের তার রাস্তার জন্য আয়োজন করা সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন। 3 ঘন্টারও বেশি সময় লাগে বিমানবন্দর থেকে 300 ফিটের সংবর্ধনা মঞ্চে পৌঁছতে। পুরো রাস্তায় তিনি বাসটির সামনে থেকে লাখো লাখো নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরাও ওই সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। নেতাকর্মীরা স্লোগানে প্রকম্পিত করে রাখে। সংবর্ধনায় 16 মিনিট বক্তব্য রাখেন তারেক রহমান। তার বক্তব্যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে জনমানুষের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে ফেসবুক পেজে অগণিত মানুষের তাদের প্রতিক্রিয়ায় উল্লেখ করেছে। আয়াতুল্লাহ খোমেনি ইরানের বাদশাহ মোহাম্মদ রেজা পাহলভির স্বৈরশাসনের বিরোধিতার কারণে 1964 সালে দেশ থেকে বাধ্য হন আয়াতুল্লাহ আল খোমেনি। তাকে দীর্ঘ নির্বাসনে থাকতে হয়। তিনি প্রথমে তুরস্ক, তারপর ইরাক এবং ফ্রান্সে নির্বাসিত জীবন কাটালেও সেখান থেকে তিনি বিপ্লবী আন্দোলন চালিয়ে যান।
1979 সালে শাহ সরকারের পতনের ওই বছরই 1 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খোমেনি ইরানে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন এবং ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ভ্লাদিমির লেনিন রুশ জার শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে লেনিন বারবার গ্রেপ্তার এবং নির্বাসনের শিকার হন। তার প্রথম নির্বাসন নিজ দেশে 1897 থেকে 1900 সালে। এরপর সাইবেরিয়া ইউরোপে নির্বাসিত অবস্থায় তিনি বলশেভিক মতাদর্শ গড়ে তোলেন। 1917 সালে রাশিয়ায় ফিরে অক্টোবরে বিপ্লব সংগঠিত করেন। লেনিনের নির্বাসকালেই তার রাজনৈতিক চিন্তা পরিপক্ক হয় এবং রুশ বিপ্লবের সাফল্যে ভূমিকা রাখেন। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে 1964 সালে যাবজ্জীবন কারাদণ্ড পান নেলসন ম্যান্ডেলা। টানা 27 বছর কারাবাসে থাকার পর 1990 সালে মুক্তি পান। পরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটান এবং 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। কারাগারে ম্যান্ডেলার জীবনকে ঘৃণার বদলে ক্ষমা এবং সহিষ্ণুতার আদর্শে গড়ে তোলে। রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে 2 অগ্নিকাণ্ড, পুরল স্বাস্থ্যকেন্দ্র। এক রাতের ব্যবধানে 2টি স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে ক্যাম্প 4-এর ডি ব্লকে আগুন লেগে একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এর আগের রাতেই কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে 5টি বসতঘর পড়ে যায়। ফলে শীতের মৌসুমে ঘন ঘন অগ্নিকাণ্ডে ক্যাম্প এলাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে। শুক্রবার ভোর 5টায় মধুরছড়া এলাকার 4 নম্বর ক্যাম্পের ডি ব্লকে ওবার্ট হেলথ পোস্ট নামের পরিচিত একটি স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার প্রচেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্বাস্থ্যকেন্দ্রের কাঠামো, ভেতরের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ঔষধ এবং ফাইল ও ডকুমেন্ট সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। 2017 সালে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দাতব্য সংস্থা ওবার্ট হেল্পার্স ইউএসএ এর স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করে। বর্তমানে এটি হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।